আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা মেডিকেলের চিকিৎসক ও অন্যদের জন্য ২০ কোটি টাকা খরচের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সার্বিক ব্যয় হতে পারে ২৬ কোটি টাকা। হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ৪ বছরে বিভিন্ন দেশের কূটনীতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা। অনলাইনে সক্রিয় জঙ্গিরা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে কোরবানির পশুর হাট, বলেছেন ওবায়দুল কাদের। কার্যকর গাইডলাইন তৈরির পরামর্শ, করোনা পরীক্ষার ফি যৌক্তিক রাখার আহ্বান। স্ববিরোধী ও অসামঞ্জস্যপূর্ণ অভিহিত করে নতুন অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান বিএনপি এমপিদের। স্বাস্থ্য সংকটে পড়া মানুষের অবস্থার আরও অবনতির আশঙ্কা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হোটেল ভাড়া, খাওয়া ও যাতায়াত বাবদ সার্বিক ব্যয় ২৬ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০ কোটি টাকা খরচ নিয়ে দুর্নীতি ও অনিয়মের যে খবর প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ চিকিৎসক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ করা হয়। করোনাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের পেছনে ২০ কোটি টাকা খরচের সংবাদ এখন বেশ আলোচিত। সোমবার সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের প্রশ্নের জবাবে সেটি খতিয়ে দেখার কথা বলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকা খাওয়ায় একমাত্র মেডিকেল কলেজের যে হিসেব ২০ কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। বিষয়টি পরিষ্কার করতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এই সময় প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেন, হয়নি কোনো অনিয়ম, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মচারীগণ সহ হাসপাতাল কর্তৃপক্ষ এহেন ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই হিসাবে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা নিয়োজিত আনসার সদস্যদের ২ মাস হোটেলে অবস্থান করে থাকা, খাওয়া, পরিবহন খরচ বাবদ প্রায় ২৬ কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় চিকিৎসকরা বলেন, এই সংবাদে পরিকল্পিতভাবে চিকিৎসকদের ছোট করা হয়েছে, যা স্বাস্থ্যসেবীদের মনোবলে চির ধরাতে পারে। ঢাকা মেডিকেল কলেজে ১ মাসে ২০ কোটি টাকা খাওয়া খরচ। গতকালকে সংসদে বলছে একটি ডিম ১,০০০ টাকা, ২টা মানে পাউরুটির পিস হইল কত, ৫০০ না ১,০০০ টাকা। এই জিনিসগুলি আমাদের ডাক্তার সমাজকে খুব আঘাত করেছে। এবং আমরা যেটা বিশ্বাস করি, আপনারা সত্যি নিউজটাই দিবেন। এখানে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আপনাদের কাছে প্রমাণ করার কিছু নাই, আপনারা নিজেদের মতো করে দেখতে পারেন যে এই স্টেটমেন্ট ঠিক কিনা। করোনাকালে ডিএনসির সক্ষমতার বাড়ানোর সাথে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে দুপুরে জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে, তাই এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরির পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে, যেখানে সেখানে পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে পশুর হাট স্বাস্থ্য ঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তার। বলেন, মহাসড়কের আশেপাশে পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন। সবাইকে ঐক্য ও সাহসিকতার সাথে সব দুর্যোগ উত্তরণে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় করোনা পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরিবারের বয়স্ক সদস্যরা ঝুঁকিতে পড়ছে। কোরবানির পশুর সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। গরিব খেটে খাওয়া মানুষের ফি দেওয়ার সামর্থ্য নেই, তারা পরীক্ষার বাইরে থেকে যাবে। বিষয়টি আমি আবারও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৪ বছর আজ।
2016 সালের এই দিনে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলায় 17 বিদেশি সহ 22 জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। 4 বছর পূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এ সময় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলো হামলার জন্য অনলাইনে সদস্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এদিকে র্যাব মহাপরিচালক বলেছেন, দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে আছে। গুলশানের হোলি আর্টিজান বেকারি, যেখানে 2016 সালের 1 জুলাই দেশের ইতিহাসের জঘন্যতম হামলা করে জঙ্গিরা, অস্ত্রের মুখে জিম্মি করে অর্ধশতাধিক দেশি বিদেশি নাগরিককে। তাদের উদ্ধারে পুলিশ এগিয়ে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় প্রাণ হারান এসি রবিউল ও ওসি সালাউদ্দিন আহমেদ। জঙ্গিরা রাতভর নির্মমভাবে হত্যা করে 17 বিদেশি নাগরিক সহ 22 জনকে। পরদিন ভোরে কমান্ডো অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় 5 জঙ্গি ও সন্দেহভাজন 1 জন। জিম্মি দশা থেকে উদ্ধার পায় 15 জন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে 2019 সালের 27 নভেম্বর হোলি আর্টিজানে হামলার মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড ও 1 আসামিকে খালাস দেয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান। 4 বছর আগে বর্বরচিত জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে খোলা রাখা হয় গুলশানের হোলি আর্টিজান বেকারি প্রাঙ্গণ। শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার বলেন, হামলার সাথে জড়িতদের সবার সাজা হয়েছে। জঙ্গিরা অনলাইনে অনেক ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু তেমন কোনো মানুষকে যে এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করতে পেরেছে বা তারা সংঘবদ্ধভাবে আবার জঙ্গিবাদকে এই দেশে জঙ্গিবাদের কার্যক্রমকে পরিচালনা করার জন্য যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা প্রয়োজন, সে ধরনের কোনো সংগঠন আবার নতুন করে গড়ে তুলতে পেরেছে, সেরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। আশা করা যায় যে তারা হয়তো খুব ছোটোখাটো কিছু সক্ষমতা তাতে থাকতে পারে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর সক্ষমতা আপাতত তাদের নাই। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক। পরে তিনি সাংবাদিকদের জানান, জঙ্গি সংগঠনের সদস্যরা যখনই পরিকল্পনা করছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হচ্ছে। আমাদের জঙ্গি বিরোধী যে কার্যক্রম, এটা একটা ঈর্ষণীয় পর্যায়ে আমরা সফলতা অর্জন করেছি এবং এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এরপরে আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না, অ্যাক্টিভলি আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যার কারণে জঙ্গি কার্যক্রম আমাদের দেশে যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি। শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও জাপানের রাষ্ট্রদূত। জাইকার একটি প্রতিনিধি দলও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। সংসদে পাশ হওয়া 2020-2021 অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করেছেন বিএনপির সংসদ সদস্যরা। বলেছেন, এই বাজেট স্ববিরোধী ও অসামঞ্জস্যপূর্ণ বাজেট। তাদের আশঙ্কা, করোনার সময়ে স্বাস্থ্য সংকটে পড়া মানুষের অবস্থার আরও অবনতি ঘটাবে। বাজেটে লুটেরাদের স্বার্থ রক্ষা করা হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে পাশ হওয়া বাজেটের প্রতিক্রিয়ায় সংসদের দক্ষিণ প্লাজার গেটে বুধবার বিএনপি দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, বাজেটে কৃষকের জন্য কোনো সুখবর নেই। করোনার এই সংকটকালে 95% কৃষকই সরকারি কোনো ধরনের সহায়তা পাননি। তারা বলেন, সামনের দিনগুলোতে করোনায় যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, তা স্বাস্থ্য খাতে বরাদ্দ অর্থ দিয়ে কোনোভাবেই মোকাবেলা করা যাবে না। করোনার কারণে দেশের দারিদ্র্য সীমার নিচের মানুষের সংখ্যা যখন দ্বিগুণ হারে বাড়ছে, তখন আগের বছরের চেয়ে 3000 কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি কোনোভাবেই সংকট মোকাবেলা করতে পারবে না। বিএনপির এমপিদের আশঙ্কা, তুচ্ছ বরাদ্দ দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে। আমরা শুধু এটুকু বলতে চাই যে এই করোনার কারণে কর্মহীন হয়ে পড়া লক্ষ লক্ষ মানুষের আপৎকালীন কর্মসংস্থান হতে পারত কৃষিতে, কিন্তু প্রস্তাবিত বাজেটে ন্যূনতম মনোযোগ দেওয়া হয় নাই। সরকারের আর সব বাজেটের মতোই এই বাজেট লুটেরাদের স্বার্থ রক্ষা করা বাজেট। কালো টাকা সাদা করবার সুযোগ যেভাবে ঢালাওভাবে দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন হয় নাই। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি করবার বাজেট। সর্বোপরি এই বাজেট রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের আরও বেশি সুযোগ সৃষ্টি করবার বাজেট। সুতরাং সে কারণে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি। যে বাজেট গতকাল এই অপ্রত্যাশিত, অকল্পনীয় যে বাজেটটি গত বাজেটের চাইতে প্রায় 24% অধিক অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে, যেটি অবাস্তব, যেটি কোনোভাবেই সম্ভব নয়। করোনায় অর্থ সংকটে পড়া মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাজুক দশা উঠে এসেছে সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণায়ও। যৎ সামান্য সঞ্চিত অর্থ ভেঙে কোনো মতে চলছে তাদের জীবন। এদিকে করোনাকালে কমছে ব্যাংক আমানত, কমে গেছে সঞ্চয়পত্র বিক্রিও।
করোনা এক নিষ্ঠুর বাস্তবতায় ফেলেছে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষকে। রাজধানী বাড়িগুলিতে ঝুলতে থাকা টুলেটের ছড়াছড়ি সেই বার্তাই দিচ্ছে, জীবনের সাথে জীবিকা কঠিন হয়ে পড়ায় তারা বাধ্য হচ্ছেন কর্মশহর ঢাকা ছাড়তে। সরকারের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান BIDS এর হিসাব বলছে, দেশে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে 1,63,00,000 মানুষ। জরিপে আরও দেখানো হয়েছে, বেসরকারি চাকরিজীবীদের বেতন কমেছে 75% পর্যন্ত। বাংলাদেশ অর্থনীতি সমিতির হিসাবে নতুন করে দরিদ্র হয়েছে 3,60,00,000 মানুষ। এছাড়া মানুষের আয় কমে যাওয়ার তথ্য উঠে এসেছে ব্র্যাক, ডেটা সেন্স ও উন্নয়ন সমন্বয়ের এক যৌথ সমীক্ষায়। করোনাকালে দেশের প্রায় 10,22,00,000 মানুষ অর্থনৈতিক ও স্বাস্থ্য ঝুঁকিতে উঠে এসেছে ওই সমীক্ষায়। কমে গেছে প্রায় 74% পরিবারের উপার্জন। খুব কষ্ট করেই চলতেছি। যে টাকা ছিল, অল্প বিস্তর যে সঞ্চয়ের টাকাটা ছিল, সে টাকাগুলো ব্যাংক থেকে উঠিয়ে বা এমনি খরচ করে আমাদের যে অর্থটা ছিল সেটা তো প্রায় শেষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে খবর শোনানো হয়, সেই খবরের দিকে তাকিয়ে থাকি যে হয়তো দিনের একটু পরিবর্তন হবে, আমরা আশার আলো দেখব। বেসরকারি স্কুল শিক্ষিকা নাসিমা বেগম জানালেন, করোনাকালে তার নিজের বাস্তবতা। আমি একজন বেসরকারি স্কুলের টিচার, তো এই গত 3 মাস ধরে আমাদেরও বেতন বন্ধ। তারপর টিউশনি আমরা কিছু করি, তাও বন্ধ, টোটালি বন্ধ। ঈদে আমরা বোনাস টোনাস কিছুই পাইনি। তো যা সঞ্চিত অর্থ ছিল সেটা দিয়ে আসলে আমরা এখন চলতেছি। কিছু কাটছাট করে নিচ্ছে, আগে যে খরচ ছিল, যেমন কাজের মেয়ে ছিল, ওইটা আমি এখন বাদ দিয়ে দিয়েছি। সরকার ঘোষিত 66 দিনের লকডাউনের মধ্যেও বেসরকারি খাতে চাকরি হারিয়েছেন অনেকে। এখন প্রতিদিনই কেউ না কেউ যুক্ত হচ্ছেন সেই তালিকায়। আর চাকরিতে টিকে থাকা অনেকের বেতন নেমেছে অর্ধেকে। বাড়ি ভাড়া এবং অন্যান্য যে আনুষঙ্গিক ব্যয় আছে, এটা কিন্তু অনেক অনেক বেশি তাদের জন্য চাপের। তাদের যে মোট আয় আছে তার প্রায় 50% মতো তারা কিন্তু ব্যয় করে থাকেন এই ধরনের খাতে। ফলে যখন তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে, এই চাপ নেওয়াটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। মানুষের আর্থিক অবস্থার ধারণা মেলে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিসংখ্যানেও। চলতি বছর মার্চে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে 1,536,77,00,000 টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম। এদিকে কমে গেছে ব্যাংক আমানতও। সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসে আমানত কমেছে 25,600 কোটি টাকা। সঞ্চয় কিছুটা তো আপনার কমছে, সঞ্চয়ে কিছুটা ভেঙে খাচ্ছে। আমি কয়েক মাসে আমার 3,200 কোটি টাকা আমার সরকারের যে কিছু টাকা ছিল সেটা চলে গেছে। বাট ডিউরিং কোভিডে আমরা কিন্তু অনেক লেসন লার্ন করেছি। পোস্ট কোভিডে আমরা কিন্তু এই জিনিসগুলো যখন ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু আমাদের দেখবেন যে ব্যয় সাশ্রয়ী প্রসেসে আমি যেমন ধরেন, আমি হয়তো আর ব্রাঞ্চ বাড়াবো না। করোনাকালে ব্যাংকগুলোর অবস্থাও বেশ খারাপের দিকে। এরই মধ্যে অনেক ব্যাংক তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিয়েছে। GM হাসান, বাংলা ভিশন, ঢাকা। শতবর্ষে পা রাখল দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে করোনার কারণে এবার নেই কোনো আনুষ্ঠানিকতা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। পরে ভার্চুয়াল শ্রেণীকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সভায় যুক্ত হয়ে মূল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক 2জন উপাচার্য, 2জন ডিন, 1জন প্রাধ্যক্ষ, 1জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও শিক্ষক সমিতির নেতাসহ অন্যান্য সংগঠনের নেতারাও যুক্ত হন। 1921 সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়ে নিবিড়ভাবে জড়িয়ে আছে বাঙালির মুক্তি সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সঙ্গে। একুশ দিন লকডাউন শেষে খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারের সবগুলো রাস্তা, দোকানপাট। নির্দেশনা থাকলেও সামাজিক দূরত্ব না মানার প্রবণতা এখনও রয়ে গেছে। অবাধে ঢুকছে বহিরাগতরা। কমপক্ষে আরও 1 সপ্তাহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 9 জুন থেকে 30 জুন 21 দিন করোনা মোকাবেলায় পরীক্ষামূলক লকডাউনে ছিলেন রাজধানীর পূর্ব রাজাবাজারের প্রায় 50,000 বাসিন্দা। লকডাউন শেষে 1 জুলাই খুলে দেওয়া হয় সবগুলো রাস্তা ও দোকানপাট। এলাকাবাসীর স্বাস্থ্যবিধির কথা বললেও মানছেন কতটুকু, এই চিত্রই বলে দিচ্ছে সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অনেক সময় অসতর্কতাবশত কাছে চলে আসতে আমরা চেষ্টা করবো আরও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। বহিরাগত প্রবেশে বাধ্যবাধকতা থাকলেও দেখার কেউ নেই। এভাবে চলতে থাকলে সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা এলাকাবাসীর।
ওদিক দিয়ে আসার জন্য মিরপুরের দিকে যাওয়ার জন্য একটা ট্রানজিট রোড, ঠিক আছে। ওইখানে যারা আক্রান্ত আছে কিংবা মিরপুরে যারা আক্রান্ত আছে তারা অনেকেই এখান থেকে পাস করবে। তারা ঢুকলে তো আরও বেশি সমস্যা হবে। করোনা সংক্রমণ সংখ্যা কিছুটা কমলেও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। পুনঃ সংক্রমণ রোধে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। কখনোই ক্রেতারা ভিড় না করে এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে স্থানীয় দোকানপাট খোলা যাবে। ভ্রাম্যমাণ মুদি দোকান চালু না রাখলেই ভালো। করোনা ভাইরাস প্রতিরোধে সবার আগে নিজেদের সচেতনতা জরুরি, অভিমত সংশ্লিষ্টদের। রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও করোনা সংক্রমণ বিবেচনায় এলাকাটি এখনও রয়েছে রেড জোনের মধ্যে। তাই সাধারণ মানুষকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বেশ কিছু নির্দেশনা মেনে চলতে তাগিদ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আগামী 4 জুলাই শনিবার থেকে লকডাউন হবে রাজধানীর ওয়ারি এলাকা। সেখানকার খবর রাখছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজ। সরাসরি কথা বলবো তার সাথে। মিজান, ওয়ারিতে লকডাউনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? এলাকাবাসী কি বলছেন? জনি, আপনি যেমনটি বলছিলেন যে আগামী 4 জুলাই থেকে এই ঢাকা যেটি দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে ওয়ারির বেশ কয়েকটি এলাকা, সেটিকে কিন্তু রেড জোন হিসেবে ঘোষণা করে এটিকে লকডাউন করার সিদ্ধান্ত গতকাল জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। এবং সেই ঘোষণার পর থেকে আমরা আজকে এই এলাকায় এসেছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানকার যারা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু কয়েক দফা আনুষ্ঠানিক বৈঠক করেছেন কিভাবে এই লকডাউনটি কার্যকর করা যায় সে বিষয়ে। এবং আমরা কথা বলেছি এখানকার কাউন্সিলর সরোয়ার হোসেন আলো, তিনি যেমনটি বলেছেন যে এই সরকারি সিদ্ধান্তটিকে বাস্তবায়নের জন্য যা যা করার সেটি কিন্তু তারা করবেন। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, স্থানীয়রা আসলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখানের অনেকেই বলছেন যে লকডাউন কার্যকরের ফলে করোনা সংক্রমণের হার কমবে বলে তারা মনে করছেন, আবার অনেকেই বলছেন যে এই সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের চলাচলের ক্ষেত্রে যে বাধা হয় সেটি কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমলে নেয় না তাদের অফিস বা কর্মস্থল। এছাড়া সীমিত সময়ের জন্য দোকানপাট খোলা থাকা জিনিসপত্রের দাম বেড়ে যায়, এরকম বেশ কিছু সমস্যায় তারা পড়েন, যেটি যাতে এই সমস্যাগুলো সমাধান করা হয় এবং এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তো আমরা জেনেছি যে পুরো ওয়ারি না, এখানকার মূলত 8টি সড়ক, অর্থাৎ জয়কালী মন্দিরের সামনের যে সড়কটি রয়েছে, টিপু সুলতান সড়ক, জাহাঙ্গীর রোড এবং বলদা গার্ডেনের রোড, এগুলো মূলত লকডাউন করা হবে। তো এক্ষেত্রে এই এলাকার যারা প্রশাসন দায়িত্বে রয়েছে তারা কিন্তু সেই প্রস্তুতিটি নিচ্ছে। তো এই সময় এটি সরকারি ছুটি হিসেবে বিবেচিত হবে এবং এই রেড জোন মূলত 21 দিন থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো এই হচ্ছে আমার কাছে থাকা ওয়ারি থেকে লকডাউন ও রেড জোন ঘোষণার পরবর্তী যে কার্যক্রম সেটির সার্বিক খবর। জি, বুঝতে পেরেছি মিজান, আপনাকে ধন্যবাদ। সর্দি, জ্বর আর শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় 6 জন সহ 9 জেলায় মোট 16 জনের মৃত্যু হয়েছে। এদিকে রেড জোন ঘোষিত এলাকায়ও নিয়ম না মানায় সংক্রমণ বাড়ছে। সর্দি, জ্বর সহ করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী মাসুদ রানার মৃত্যু হয়েছে। মাসুদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার ভোরে মারা যান। এদিকে জেলায় 78 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় সর্দি, জ্বর ও ডায়রিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালীগঞ্জের রেড জোন ঘোষিত অঞ্চলে বুধবারও করোনা উপসর্গে এক বৃদ্ধা মারা গেছেন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গে আরও একজন মারা গেছেন। তিনি ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামের বাসিন্দা। এদিকে নোয়াখালীতে ভাইরাসটির সংক্রমণে নৌ পুলিশের এএসআই ওমর ফারুক মারা গেছেন। আর চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ নতুন 61 জনের করোনা শনাক্ত। মৌলভীবাজারের রাজগঞ্জে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মারা গেলেন এরশাদ হোসেন নামে একজন।
জেলায় পিসিআর ল্যাব না থাকায় রিপোর্ট আসতে ৭ থেকে ১০ দিন সময় লাগছে। এখনও মৌলভীবাজারে রিপোর্ট পেন্ডিং আছে অন্তত ৮০০টি। অন্যদিকে চট্টগ্রামে নতুন আরও ৩৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মহানগরীর ২৫৯ জন এবং বিভিন্ন উপজেলার ১১৩ জন। এদিকে বান্দরবানে নতুন ৩০ জন করোনা শনাক্ত। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬৮ জনে। রেড জোন হিসেবে লকডাউন না মানায় সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ সহ জেলায় মোট ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শরীয়তপুরে ৭০, বগুড়ায় ৬১ জন, গোপালগঞ্জে এক স্বাস্থ্যকর্মী সহ ২১ জন, নড়াইলে ১৯ ও রংপুরে ১৭ জন শনাক্ত। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলোর কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে পৈতৃক নিবাসে মৃত্যুবরণ করেন তিনি। ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তিনি বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড লাভ করেন। এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে ১০,০০০-এর বেশি মানুষ কাজ করছেন। লতিফুর রহমানের জন্ম ১৯৪৫ সালের ২৮ আগস্ট ভারতের জলপাইগুড়িতে। মুক্তিযুদ্ধের পর পাটের ব্যবসার মধ্য দিয়ে ব্যবসা শুরু করা এই ব্যবসায়ী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা। পরবর্তীতে ওষুধ কোম্পানি SAKF ছাড়াও আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রাইড চিকেন KFC'র এদেশে প্রচলনও তার হাত ধরেই। উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি গত ৬ দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। শুকনা খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৭টি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, ডুবে গেছে বাড়িঘর। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার ৫টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীতে বিভিন্ন দেশে গেল একদিনে আরও ৫,০৭২ জনের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বে মোট মৃত্যু ৫,১৪,২৯৮ জনের, আক্রান্ত ১,৬,০০,০০০-এর কাছাকাছি। করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় আবারও বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য, পার্ক, রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ১,৩০,০০০ ছাড়িয়েছে। মোট আক্রান্ত অন্তত ২৭,২৮,০০০। ব্রাজিলে মোট মৃত্যু ৬০,০০০-এর কাছাকাছি। মেক্সিকোতে মৃতের সংখ্যা ২৭,৭০০ ছাড়িয়েছে। এছাড়া যুক্তরাজ্যে ৪৩,৭০০ ও রাশিয়ায় ৯,৩০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। এদিকে ভারতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গেল একদিনে ৫০৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১৭,৪০০-র বেশি। মোট আক্রান্ত ৫,৮৫,০০০-এর উপর। আক্রান্তের তালিকায় ১২তম পাকিস্তানে মোট শনাক্ত ২,১৩,০০০-এর বেশি। মারা গেছে ৪,৪০০ ছুঁই। ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে, গুরুতর আহত অনেকে। তেহরানের আথার ক্লিনিকের এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গ্যাসের লাইনের লিকেজ থেকে এ দুর্ঘটনার সূত্রপাত। হতাহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। তাদের অনেক অপারেশন রুমে ছিলেন বলে জানিয়েছে তেহরান ফায়ার সার্ভিস। আগুনের তাপ ও ধোঁয়ায় তারা প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ২০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীর দল। বিস্ফোরণের সময় ক্লিনিকটিতে অন্তত ২৫ স্বাস্থ্যকর্মী কাজ করছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ঢাকা মেডিকেলের চিকিৎসক ও অন্যদের জন্য ২০ কোটি টাকা খরচের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সার্বিক ব্যয় হতে পারে ২৬ কোটি টাকা। হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ৪ বছরে বিভিন্ন দেশের কূটনীতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা। অনলাইনে সক্রিয় জঙ্গিরা, জানিয়েছেন ডিএমপি কমিশনার।
করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে কোরবানির পশুর হাট, বলেছেন ওবায়দুল কাদের। কার্যকর গাইডলাইন তৈরির পরামর্শ, করোনা পরীক্ষার ফি যৌক্তিক রাখার আহ্বান। স্ববিরোধী ও অসামঞ্জস্যপূর্ণ অভিহিত করে নতুন অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান বিএনপির এমপিদের। স্বাস্থ্য সংকটে পড়া মানুষের অবস্থার আরও অবনতির আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।